নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল গল্পে নীলাঞ্জনাতে সকলকে স্বাগত জানাই। আজকের গল্প সন্ধ্যা সঙ্গিনী, লিখেছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। গল্প পাঠ শুরু করার আগে ছোট্ট কয়েকটি কথা। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। শুরু করছি আজকের গল্প সন্ধ্যা সঙ্গিনী। যে সময়কার কথা বলছি তখনও ইলেকট্রিক ট্রেন চালু হয়নি। সময়টা গ্রীষ্মকাল। আমার এক বন্ধুর বোনের বিয়ে উপলক্ষে কোলাঘাটে এসে যখন ট্রেন থেকে নামলাম তখন দুপুর গড়িয়ে বিকেল। বারটা ছিল শনিবার। দুপুর দুটোয় অফিস ছুটির পর ট্রেন ধরে এসেছি, কিন্তু স্টেশনে যখন ট্রেন থেকে নামলাম আকাশের অবস্থা তখন খুব খারাপ। কালবৈশাখীর মারাত্মক ঝড় যে অবশ্যম্ভাবী তা বেশ বুঝতে পারলাম। এই অবস্থায় 3 কিলোমিটার পথ যে কি করে যাব তা ভেবে পেলাম না। স্টেশনও তখন উন্নত নয়, কোনো আশ্রয়ের ব্যবস্থা নেই। প্ল্যাটফর্মের শেডের নিচে থাকলে বিপদের আর শেষ থাকবে না। অতএব সে আশা ত্যাগ করে স্টেশন থেকে বেরিয়ে রূপনারায়ণের তীরে একটু হেঁটে এসে সচিপতির জানার কাঠের গোলায় আশ্রয় নিলাম। একটু পরেই ঝড় উঠল, সেই সঙ্গে ঘন ঘন মেঘের গর্জন, বিদ্যুতের চমক আর প্রবল বর্ষণ। ওই রকম দুর্যোগের মুখোমুখি এর আগে আমি আর কখনো হইনি। অনেক পরে দুর্যোগ যখন কাটল তখন সন্ধে উত্তীর্ণ হয়েছে। ঘন অন্ধকারে ঢেকে গেছে চারদিক, কোথাও কোনো পরিবহন নেই। ফলে এই অন্ধকারেই কাদা পায়ে 3 কিলোমিটারের পথ আমাকে হেঁটেই যেতে হবে। আমি যখন কি করব ভাবছি, ঠিক তখনই সম্পূর্ণ ভিজে পোশাকে সুসজ্জিতা এক তরুণী এসে হাজির হলো সেখানে। আমার দিকে তাকিয়ে নিজেই বলল, বাপরে বাপ, এমন দুর্যোগ আমি কখনো দেখিনি। বিয়ে বাড়ি যাব বলে এত সাজগোজ করে এলাম, বৃষ্টির জন্য সব গেল। আমি বললাম, আমিও তো সেই জন্যই এসেছি। কত বেলাবেলি এলাম, কিন্তু দুর্যোগের কারণে সন্ধে পার হয়ে গেল। কি যে করি এখন। আপনি কি বৈষ্ণব চকের দিকে যাচ্ছেন? না না, তার অনেক আগেই। শঙ্করীর বিয়েতে যাচ্ছেন নিশ্চয়ই? ঠিক তাই, আমিও ওই বাড়িতেই যাব। তা তো যাবেন, কিন্তু যাওয়া যায় কিভাবে? কোনো পরিবহন তো নেই। ভাগ্যক্রমে হঠাৎই একটা সাইকেল রিকশাকে ভেপু বাজিয়ে আসতে দেখা গেল। তরুণী খুব তৎপর হয়ে সেই রিকশাকে দাঁড় করালো। তারপর হাতছানিতে আমাকে ডেকে রিকশাওয়ালাকে বলল গ্রামে নিয়ে যাবার জন্য। রিকশাওয়ালা 10 টাকা ভাড়া চাইলে তা দিতেও রাজি হলাম আমরা। অতএব মনে আনন্দ নিয়ে দুজনেই রিকশার পাশাপাশি বসলাম। কিন্তু খানিক যাবার পরই রিকশাওয়ালা বলল, আর তো এগানো যাবে না বাবু, কাদায় চাকা গেঁথে যাচ্ছে, আমি আর রিকশা টানতে পারছি না। অতএব নামতেই হলো। তরুণীর হয়ে আমি ভাড়া দিলাম। রিকশাওয়ালা বলল, 5 টাকা দিন। তারপর বলল, বাঁধ থেকে নেমে সোজা মাঠে চলে যান, কিন্তু কি করে যে যাবেন তা ভেবে পাচ্ছি না। তরুণী বলল, যেভাবেই হোক যেতে হবেই, এতটা পথ কষ্ট করে এসে ফিরে তো আর যাওয়া যায় না। অগত্যা হাঁটাই শুরু করলাম আমরা, অন্ধকারে বনময় পথ ধরে ভয়ে ভয়ে যাওয়া। কিন্তু আশ্চর্য, যাচ্ছি তো যাচ্ছি, পথের যেন শেষ আর হয় না। ব্যাপারটা কি? আমি দারুণ চিন্তিত হয়ে এক সময় ক্লান্ত স্বরে বললাম, আমার কেমন ভয় ভয় করছে। মনে হচ্ছে আমরা যেন একই পথে বারবার ঘুরে ফিরে আসছি। তরুণী বলল, তাই বুঝি? আমি বললাম, তাই তো,
একটু আগে এই পথ দিয়েই তো গেছি আমরা। এখন উপায়? উপায় এখন একটাই, আর না এগিয়ে পেটে কিল মেরে সারা রাত এইখানেই থেকে যাওয়া। সকাল না হওয়া পর্যন্ত এখান থেকে আর নড়নচড়ন নয়। আমার চোখে যেন জল আসতে লাগলো। এমন বিপদে পড়ব জানলে স্টেশন থেকেই ফিরে যেতাম, এত দূরে আসতামই না। অথচ তরুণীর চোখে ভয়ের লেশ মাত্র নেই। তরুণী একটি বড় গাছের গুঁড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। আমি ওর কাছ থেকে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে ভাবতে লাগলাম কীভাবে কী করব। হঠাৎই অনেক দূর থেকে টর্চের আলো ফেলে 2-4 জন লোককে আসতে দেখলাম। আমি বললাম, আর ভয় নেই, ওদের সঙ্গে নিয়েই এই গোলকধাঁধা থেকে বেরিয়ে যেতে পারবো আমরা। তরুণী ভয়ে ভয়ে সেদিকে তাকিয়ে বলল, আপনি যান, আমি কিছুতেই যাব না ওদের সঙ্গে। কেন যাবেন না? তরুণী আর কিছু বলার আগেই পথচারীরা এসে পড়ল সেখানে। আমার গায়ে টর্চের আলো ফেলে বলল, কে আপনি? এই অন্ধকারে কি করছেন? পথ হারিয়ে দাঁড়িয়ে আছি, বিয়ে বাড়ি যাব বলে এসেছি। আমার সঙ্গে এক তরুণীও আছেন। বুঝেছি, দিবানাথের বোন শঙ্করীর বিয়েতে এসেছেন নিশ্চয়ই। পথ ভুল করেছেন, আসুন আমাদের সঙ্গে। আমি গাছের গুঁড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকা সেই তরুণীকে বললাম, এখনও দাঁড়িয়ে আছেন কেন? আসুন। পথচারীদের একজন বলল, কে আসবে? কেউ নেই এখানে, আপনিই আছেন, আসুন আমাদের সঙ্গে। আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি ভালো করে তাকিয়ে দেখলাম সেই গাছতলায় কেউ নেই। কখন যেন তরুণী উধাও হয়ে গেছে। আমি পথচারীদের সঙ্গে চলতে শুরু করলে ওদের মুখেই শুনলাম, বছর 2 আগে এক তরুণী ওই গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আমরাই তার দেহের সৎকার করি। তারপর থেকে প্রায়ই ওই তরুণী আঁধার রাতে একা কাউকে পেলে এইভাবে গাছতলায় ডেকে নিয়ে আসে, তবে কারোর কোনো ক্ষতি করে না। ভাগ্যে আমরা এ পথে এসে পড়েছিলাম, না হলে সারা রাত ওই মোহিনীর পাল্লায় পড়ে দুর্দশার শেষ থাকতো না আপনার। আমি কোনো রকমে নিজেকে সামলে ওদের সঙ্গে বনের বাইরে এলাম। এতক্ষণে একটি গ্রাম চোখে পড়ল। ওরা বলল, ওই যে দেখছেন হ্যাজাকের আলো জ্বলছে, ওটাই বিয়ে বাড়ি। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিয়ে বাড়িতে এসে পৌঁছালাম। বন্ধু দিবানাথ আমাকে জড়িয়ে ধরে কত আনন্দই না করল। ওর বোন শঙ্করীর সঙ্গে পরিচয় করিয়ে দিল। বলল, যা দুর্যোগ গেল, তুই যে আসবি তা ভাবতেও পারিনি। পথে কোনো কষ্ট হয়নি তো? আমি বললাম, কষ্ট কিসের, বেশ তো এলাম। বললাম বটে, তবে কিনা মনের মধ্যে থেকে তরুণীর স্মৃতি আমি কিছুতেই মুছে ফেলতে পারলাম না। এরপরই ঘটতে লাগলো একের পর এক চমকপ্রদ ঘটনা। বিয়ের আসরে অন্যের সঙ্গে আলাপচারিতায় সর্বত্র দেখা যেতে লাগলো সেই তরুণীকে। এ কি করে সম্ভব? তার চেয়েও বড় কথা, দূরে থাকলেও তরুণীর চোখ কিন্তু আমার দিকে। ওর দৃষ্টি প্রদীপের শিখায় আমার বুকের ভেতরটা ভয়ের আগুনে পুড়ে যেতে লাগলো। একসময় দিবানাথকে ডেকে বললাম, ওই ওই যে মেয়েটা, কে রে? দিবানাথ সেদিকে তাকিয়ে বলল, কার কথা বলছিস? ওই ওই যে মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে, আমার মামাতো বোন শিখা। আয়, তোর সঙ্গে আলাপ করিয়ে দিই। আলাপ করবার ইচ্ছা আমার একটুও ছিল না, তবুও দিবানাথ ডেকে আনলো তাকে। আমি তার দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বললাম, আজ সন্ধ্যায় ঝড় বৃষ্টি থামলে কোলাঘাট থেকে আপনিই আমার সঙ্গে এলেন না? তরুণী অবাক চোখে একবার তাকালো দিবানাথের দিকে, তারপর আমার দিকে তাকিয়ে বলল, কই, না তো, আমরা পরশুদিন এসেছি বেহালা থেকে, সেই থেকে আমরা কেউ কোথাও যাইনি। দিবানাথ বলল, তুই তাহলে অন্য কাউকে দেখেছিস। আমি কাঁপা কাঁপা গলায় বললাম,
তাই হবে। অনেক পরে বিয়েবাড়ির কোলাহল স্তিমিত হয়ে এলে আমি আমার জন্য নির্দিষ্ট ঘরে শুতে এলাম। দরজা বন্ধ করে আলো নিভিয়ে সবে বিছানায় শুয়েছি, এমন সময় দরজায় টক টক শব্দ। উঠে গিয়ে দরজা খুলতেই সেই তরুণী আমার অনুমতি না নিয়েই ঘরে ঢুকে বলল, আমাকে দেখে এত ভয় পাচ্ছেন কেন? না, মানে আজ সন্ধ্যায় ঠিক আপনারই মতো এমন একজনকে দেখলাম। আমার মতো কেন? আমিই তো এলাম আপনার সঙ্গে। আমি সুধা। তখন তো আপনি ভয় পাননি। আমি ভয়ে ভয়ে বললাম, তাহলে শিখাকে? কি করে জানবো? বলে এক পা করে পিছু হটে আবার দরজার কাছে গিয়ে মিলিয়ে গেল। ঘুম মাথায় উঠল আমার। ঘরের দরজায় শিকল দিয়ে আমি দিবানাথের কাছে চলে এলাম। তবে কি না ব্যাপারটা পুরোপুরি চেপে গেলাম ওর কাছে। সারা রাত দু বন্ধুতে গল্প করেই কাটালাম। পরদিন সকালে বর কনে বিদায় নিলে আমিও বিদায় নিলাম। দিবানাথেরই পরিচিত একজনের সঙ্গে কোলাঘাট স্টেশনে এসে হাঁপ ছেড়ে বাঁচলাম। সেই শেষ। তারপর আর কখনো ওদিকে যাইনি আমি। গল্প পাঠ এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন।